আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, গত সোমবারের যে ঘটনাটা এনসিপির নেতা সার্জিস আলম ঘটিয়েছেন, মানে সেদিন উনি নিজ জেলা পঞ্চগড়ে গিয়েছিলেন এবং সেখানে পঞ্চগড়ে যাওয়ার পর ওখানে ওনাকে সৈয়দপুর বিমানবন্দর থেকে ওনাকে নিয়ে যাওয়ার জন্য প্রায় শতাধিক গাড়ির যে বহর এসেছিল, সেই বহর নিয়ে বেশ কথা হয়েছে। আমি নিজেও একটা কন্টেন্ট সেদিনই করেছিলাম এবং সেখানে আমিও কিছু প্রশ্ন করেছিলাম এবং পঞ্চগড়ে পৌঁছার পর সার্জিস আলম বলেছিলেন যে আমার যদি কোনো ভুল হয় আপনারা শুধরে দেবেন। তো আমিও সেরকম ভুলগুলি আমার মতো করে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছিলাম। ভেবেছিলাম উনি শুধরে যাবেন কি যাবেন না আমি জানি না, বাট আমি আমার মতো আমার দায়িত্বটা পালন করেছিলাম। এরপরে আমরা দেখলাম যে এটা নিয়ে নানা ধরনের প্রতিক্রিয়া। সব প্রতিক্রিয়া দিকে আমি তাকাতে চাইও না। যে প্রতিক্রিয়াটা আমার জন্য মোটামুটি একটু গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেটা হলো তারই দলের আরেকজন নেতা ডক্টর তাসনিম জারা। তিনি পেশায় চিকিৎসক, একজন বিদেশে অনেকদিন ছিলেন। তিনি জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব এই এনসিপি। আমাদের সার্জিস আলম হলেন উত্তরাঞ্চলের সংগঠক। তো এই তাসনিম জারা ফেসবুকেই, ওনার ভেরিফাইড ফেসবুকে পরের দিন মানে মঙ্গলবার দিন সন্ধ্যায় একটা স্ট্যাটাস দিয়েছেন এবং সেই স্ট্যাটাসটা আসলে সার্জিস আলমকে উদ্দেশ্য করে উনি একটা চিঠি লিখেছেন। সেই চিঠি থেকে আমি আপনাকে কিছু অংশ পড়ে শোনাই, আমি আলোচনাটা পরে করছি। এই চিঠিতে উনি লিখেছেন, আমি হুবহু পড়ছি। আমি এই চিঠিটি লিখছি আমাদের দলের একজন রাজনৈতিক কর্মী হিসাবে, দলের নীতিগত অবস্থান ও স্বচ্ছতার প্রশ্ন থেকে। সম্প্রতি তোমার নিজ জেলায় শতাধিক গাড়ির একটি বড় বহর নিয়ে প্রবেশ করায় জনগণের মনে যৌক্তিকভাবে কিছু প্রশ্ন তৈরি হয়েছে। তারপর উনি লিখেছেন যে তুমি কিছুদিন আগেই প্রকাশ্যে বলেছিলে কোট আনকোট কোট যে আমার আসলে এই মুহূর্তে কোনো টাকা নাই, ধার করে চলতেছি, এটাই হচ্ছে রিয়েলিটি, আমার পকেটে মানি ব্যাগও নাই আনকোট। এই চিঠিটা কিন্তু এই কথাটা কিন্তু আসলেই সার্জিস বলেছিলেন। আপনাদের বিশ্বাস না হয়, আমার কাছে এর মধ্যে কিছু ভিডিও চলে এসেছে, আমি ভিডিও থেকে আপনাদের বরং সেটা একটু দেখাচ্ছি। আপনারা এই ছোট্ট একটা ভিডিও আপনারা একটু দেখুন। এটাই হচ্ছে রিয়েলিটি যে আপনি আমাদের যারা সমন্বয় বলে যাদেরকে চিনেন তাদের পকেটে হাত দিলে কখনো 2-3 হাজার টাকাও পাবেন না, আমার পকেটে মানি ব্যাগও নাই, কিন্তু আমরা এটা বলতে পারতেছি না কারণ মানুষ বিশ্বাস করে না। ভিডিওটা দেখলেন, এটা দেখে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে উনি এই ধরনের কথা বলেছেন। তো তারপর এই তাসনিম যারা আরো লিখেছেন যে তোমার এই সাদাসিধে জীবনযাত্রার কথা আমাদেরকে অভিভূত করেছিল এবং জনগণের কাছে আমাদের সংগ্রামকে আরো গ্রহণযোগ্য করেছে। এটা উনি সার্জিসকে বলেছেন। তারপরে উনি ফিনিশিংয়ে বলেছেন, আমি আরেকটা মাঝখানে একটা পারা স্কিপ করে গেলাম। ফিনিশিংয়ে বলেছেন, আমি আশা করি বিষয়টি তুমি আন্তরিকতার সাথে বিবেচনা করবে এবং জনগণের সামনে একটি গ্রহণযোগ্য ও পরিষ্কার ব্যাখ্যা তুলে ধরবে। এতে জনগণের কাছে দলের ভাবমূর্তি আরো শক্তিশালী হবে বলেই আমার বিশ্বাস। তাসনিম জারার এই চিঠিটা পড়ে আমার যেটা মনে হয়েছিল যে উনি কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। যে উনি ওনার দলের একজন, ওনার জুনিয়র একজন ব্যক্তিকে, দলের ছোট ভাইয়ের মতো মনে হলো, যেটা ওনার কথা শুনে তাকে উনি জিনিসটা ক্লিয়ার করতে বলেছেন। খুব ভালো কথা। আমি এই সঙ্গে তাসনিম জারার একটু প্রশংসাও করছি, আবার তাসনিম জারাকে আমি এই প্রশ্নটাও করতে চাই, আপনি যে কথাটা সার্জিসকে বলেছেন সেই কথাটাকে আপনি আপনার দলের শীর্ষ নেতৃবৃন্দকে বলেছেন? তাদেরও তো এরকম 2-3টা কাজ আমাদের কাছে সন্দেহের উদ্রেক করেছে, আমাদের মনে প্রশ্ন জাগিয়েছে। যেমন ওনারা যখন সেখানে আপনিও ছিলেন, প্রথম যে সমাবেশটা ওনারা করেছেন যে আপনার এই সংসদ ভবনের সামনে বিশাল একটা জাঁকজমকপূর্ণ সমাবেশ, সেই সমাবেশের খরচটা কত হয়েছিল ভাই? এবং সেই খরচের টাকাটা কে দিয়েছিল আপনাদেরকে? তার কোনো হিসাব কি আপনি জনগণকে দিয়েছেন? আমরা তো দেখিনি। তো তখন কি আপনার নেতৃবৃন্দকে আপনি প্রশ্নটা করেছেন যে জনগণের মনে এই ধরনের একটা প্রশ্ন আসতে পারে? জনগণের কাছে দলের ভাবমূর্তিকে আরো শক্তিশালী করার জন্য আমাদের এই হিসেবের ব্যাপারটা পরিষ্কার করা দরকার। কত টাকা তুলেছেন, কত টাকা পেয়েছেন, কত টাকা খরচ করেছেন, কত টাকা আরো আছে, নাকি অপচয় করেছেন, নাকি চুরি করেছেন, এই হিসেবগুলিকে আপনি চেয়েছিলেন? একই রকম প্রশ্ন আমি আবারও করতে চাই যে আপনারা যে
ইফতার পার্টিটা করলেন হোটেল ইন্টারকন্টিনেন্টালে, প্রায় ১৫০০ লোকের ইফতার পার্টি, সেখানেও তো প্রচুর খরচ হয়েছিল, সেই টাকাটাও বা কোত্থেকে এসেছিল? আমি যদি বলি এই দুটো খরচের কোনো হিসেব আপনারা দেননি বলে জনগণের কাছে, সার্জিস ভেবেছে এভাবে খরচ করা যায়, কাজে এসে করেছে, এটাও তো হতে পারে। কাজেই আপনি কারো কাছে প্রশ্ন করবেন, কারো কাছে প্রশ্ন করবেন না, কাউকে বলবেন যে তুমি ট্রান্সপারেন্ট হও এবং অন্য অনেককে বলবেন যে তোমরা ট্রান্সপারেন্ট হওয়ার ব্যাপারে আপনার কোনো মাথা ব্যথা থাকবে না, সেটা কিন্তু ভাই হয় না। আপনি কখনো নীতিবান, কখনো হিপোক্রেট, এটা হয় না। আপনি যে কোনো একটা পথে যান। তারপরেও আপনি একটা প্রশ্ন করেছেন, এটা আমার কাছে খুব ভালো লেগেছে, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। এখন আমি পরের প্রসঙ্গে আসি। ঠিক পরের দিনে কিন্তু আমাদের সার্জিস আলম, উনি তো ছেড়ে দেওয়ার পাত্র নয়, উনি এর একটা জবাব দিয়ে দিয়েছেন এবং বিশাল জবাব। এই জবাবটাই হলো আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং মনে হয়েছে, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। উনি জবাবটা কি দিয়েছেন দেখুন। উনি লিখেছেন যে প্রিয় তাসনিম যারা আপু, আপনাকে অশেষ ধন্যবাদ। আপনার খোলা চিঠির উত্তরের পূর্বে দুটি বিষয় বলতে চাই। বেরোতে উনি শুরু করলেন, শুরু করে উনি কি বলছেন যে একজন নতুন করে রাজনীতিতে এসেছে মানেই তার পরিবার সহায় সম্বলহীন, অসহায়, নিঃস্ব না। তার মানে উনি এখন বলছেন যে ওনার পরিবার সহায় সম্বলহীন বা অথবা নিঃস্ব নয়। তাহলে ওনার পকেটে মানি ব্যাগও থাকে না কেন? উনি যে দুদিন আগে বলেছিলেন যে আমার পকেটে মানি ব্যাগও নাই। তো উনি যদি সহায় সম্বলহীন না হন, উনি যদি অসহায় না হন, নিঃস্ব না হন, অনেক টাকার মালিক হন। উনি চিঠির একদিকে লিখেছেন ওনার দাদা যে পরিমাণ জমি রেখে গিয়েছেন, যে সম্পদ রেখে গেছেন, ওইটা দিয়ে নিয়ে উনি ইলেকশন করতে পারবেন। উনি যদি বলে থাকেন তো সেক্ষেত্রে তো প্রশ্ন উঠে যে উনি যে সহায় সম্বলহীন নন, তাহলে ওনার পকেটে মানি ব্যাগ থাকে না কেন? নাকি ওটা নাটক ছিল? নাকি ওনার মানি ব্যাগ বহন করার জন্য অন্য লোক থাকে? এটা হলো যে আরো বিপদ। ওনারা মাঝখানে যে ক্ষমতাবান হয়ে উঠেছিলেন, হয়তো এখনো আছেন, ওনারা চাইলে অনেক ধনাঢ্য ব্যক্তিও তার একজন কর্মচারীকে ওনার পেছনে পেছনে পাঠাতে পারেন যে সে যেন মানি ব্যাগ বহন করে ইয়ের জন্য, সার্জিস আলমের জন্য, চাইলেই টাকা দিবে ওখান থেকে। সেরকম কিছু কি হয়েছে? এটা কিন্তু আপনাকে বুঝতে হবে। উনি লিখেছেন যে তার টাকা না থাকতে পারে, কিন্তু তার পরিবার, আত্মীয় স্বজনের তো সেই সামর্থ্য আছে। যদি তার আত্মীয় স্বজনের সেই সামর্থ্য থাকে, তাদের সেই সামর্থ্যটা যখন তার পকেটে মানিব্যাগও থাকতো না, তখন তারা প্রয়োগ করলো না কেন? তখন তারা সেটা ব্যবহার করলো না কেন? তাদের সামর্থ্যবান আত্মীয় স্বজন, সামর্থ্যবান পরিবারের সদস্যরা তাকে কেন নিঃস্ব অবস্থায় রাখত? কেন? নাকি এখন তার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, অতএব তারা এটা ইনভেস্ট করছে? এটাই কি? এই প্রশ্নগুলো কিন্তু জবাব আপনাকে দিতে হবে জনাব সার্জিস আলম। দেখুন আরেকটা জায়গায় উনি লিখেছেন, কতিপয় সোশ্যাল মিডিয়া বুদ্ধিজীবী তাদের জায়গা থেকে যেভাবে রাজনীতিকে কল্পনা করেন সেটা কোনো আদর্শ পৃথিবীর চিত্র হতে পারে, কিন্তু বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারা ধারণকারী জনগণ সম্বলিত একটি দেশের চিত্র নয়। মিস্টার সার্জিস আলম, এটা আপনি একটা ভয়ঙ্কর কথা বলেছেন। ভয়ঙ্কর কথা। কোথায় ভয়ঙ্কর কথা? আপনি বলতে চাচ্ছেন যে বাংলাদেশের মতো বৈচিত্র্যময় চিন্তাধারার ধারণকারী জনগণ সম্বলিত একটা দেশের চিত্র এটা না। মানে এই দেশের মানুষ ওরকম আদর্শ পৃথিবীর চিত্রের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এই দেশের মানুষকে আপনি লোভী বলছেন, এরা লোভী, টাকা চায়, টাকা দেখাতে হয়, এদের মন মানসিকতা সেরকম। তাই যদি হবে তাহলে বিএনপি আর আওয়ামী লীগ দোষটা কি করলো ভাই? এটা আমার বুঝান তো আপনি। আওয়ামী লীগ বিএনপি এই কাজটাই করছে। আওয়ামী লীগ বিএনপি বোঝানোর চেষ্টা করছে এত বছর ধরে যে যার মাসুল আছে, যার পকেটে টাকা আছে, তার পক্ষে কেবল এমপি হওয়া সম্ভব, অন্য কারোর পক্ষে নয়। আপনি তো সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসাচ্ছেন। যদি সেই গড্ডালিকে প্রবাহে গা ভাসান তাহলে নতুন বন্দোবস্তের কথা বলেন কেন? কেন বলেন? এবং উনি আরেকটা কথা বলেছেন, আমরা নতুন বন্দোবস্ত চাই, কিন্তু নতুন বন্দোবস্ত বলতে আমরা যেটা কল্পনা করি সেটা 6 মাসের মধ্যে অ্যাপ্লাই করলে অলমোস্ট 95+ ক্ষেত্রে জামানত হারানোর সম্ভাবনা থাকবে। তার মানে উনি বলতে যাচ্ছেন ওনারা যে নতুন বন্দোবস্তের কথা বলছেন, এটা যদি ওনারা এখনই অ্যাপ্লাই করেন তাহলে সব জায়গায় তারা হারবে। তার মানে কি? ওনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে আমাদের দেশের জনগণ এখনো প্রস্তুত হয়নি। ওনাদের নতুন বন্দোবস্ত আমাদের দেশের জনগণের জন্য অ্যাপ্লিকেবল নয়। উনি এই কথা বলতে চাচ্ছেন। তাহলে ওনারা কিভাবে যাবেন? পরে আবার এক জায়গায় বলেছে যে আগে আমাদেরকে ক্ষমতায় যেতে হবে কোনোভাবে, যে পরে বন্দোবস্ত আমাদেরকে জারি করতে হবে ক্ষমতায় বসে।
তার মানে আপনি উপরে থেকে চাপিয়ে দেবেন একটা বন্দোবস্ত। আপনি জনগণ যা কিছুই করবেন, আমি কি বলতে চাচ্ছি, আমার বক্তব্যটা কি, আপনি যা কিছুই করবেন জনগণকে সঙ্গে নিয়ে করবেন। আপনি যখন আমাকে খাওয়াবেন বলবেন তোমাকে আমি পান্তা ভাত খাওয়াবো বলে আমাকে পান্তা ভাত দিবেন, কিন্তু আমাকে আপনি বিরিয়ানির লোভ দেখিয়ে পরে পান্তা ভাত খাওয়াবেন, সেটা হবে না ভাই। আপনি সেটা বলতে যাচ্ছেন যে আপনাদের নতুন বন্দোবস্তের সঙ্গে এই দেশের মানুষ এখনো প্রস্তুত হয়নি গ্রহণ করার জন্য, কাজে সেভাবে অগ্রসর হলে আমরা হারবো। কাজে আমরা পুরাতন বন্দোবস্তের মধ্যে থাকবো, থেকে ক্ষমতায় যাব, যে তারপরে নতুন বন্দোবস্ত চাপাইয়ে দেব। ভাই পাইছেন নাকি? মগের মূল্য পাইছেন? পৃথিবীর কোথাও এটা হয় না। এবং যারা এটা করতে চায় তাদেরকে জনগণ ফ্যাসিবাদী শাসক হিসেবে বলে। আপনারা তো এক ফ্যাসিবাদীকে তাড়িয়েছেন, আপনারা তো আরো বড় ফ্যাসিবাদী মনে হচ্ছে আমার কাছে। কি বলেন? আবার দেখেন কি লিখেছেন, আমি আরেকটা জায়গায় পড়ি, ফেসবুকের রাজনীতি আর মাঠের রাজনীতি এক নয়। আপনার প্রতিপক্ষের সাথে লড়াই করার জনবল এবং সামর্থ্য আপনার যদি না থাকে কিংবা আপনি দেখাতে না পারেন তাহলে মাঠের রাজনীতিতে দাঁড়ানো সম্ভব নয়। তারপর আবার লিখেছেন যে মানুষ স্বভাবতই ক্ষমতামুখী। কি ভয়ঙ্কর কথা রে ভাই! এই ছোট ছোট বাচ্চারা এগুলি কি শিখেছে, কি শিখেছে? আমি শুনলাম সার্জিস আলম নাকি প্রিলিমিনারিতে পাস করছে বিসিএস। ভাই আপনার উচিত ছিল প্রিলিমিনারিতে পাস করেছেন, এখন রিটেন পরীক্ষাটা দেন, ভাই যান, 5-7 বার ভাই ফেল মারেন, তারপরে আপনি কোনো একটা পাবেন, কোনো একটা প্রশাসনের কর্মকর্তা হতে পারবেন। আর এখানে আপনি মন্ত্রী হতে যাচ্ছেন, এত শর্টকাট পথে চলে গেছেন আপনারা। আপনাদের জন্য আমরা কি আশা করেছিলাম যে আপনারা হবেন নির্লোভ ব্যক্তি, আর এই আপনাদের নমুনা। তো এই যে কথাগুলো উনি বললেন, এই কথাগুলির মানে আমি খুবই হতাশ হলাম ওনাদের কথা থেকে, যে এইগুলি কেন। আবার দেখেন চাঁদাবাজি সম্পর্কে উনি কি বলছেন, যে আমরা তো অনেকেই চাঁদাবাজি, দখলদারিত্ব, মামলা বাণিজ্য, হয়রানি এসবের বিরুদ্ধে কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললাম, কিন্তু এই অভ্যুত্থানেরই আরেকটি অংশ আবার ওই একই কাজগুলো করছে। আটকাতে পেরেছেন কি? সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের বিরুদ্ধে আমরা আপনারা অনেকে কথাও বলতে পারছি না, আবার বললেও তারা সে কথাকে কানে নেয় না। তারা কানে নেয় না, ঠিক আছে, আপনি বলতে পারছেন না কেন? আপনি স্বৈরাচারী হাসিনার বিরুদ্ধে বলতে পারলেন, আপনি আপনাদের সহকর্মী যারা নাকি আন্দোলন করেছে তাদের চাঁদাবাজি অথবা অন্যায়ের বিরুদ্ধে বলতে পারছেন না কেন? তার মানে এখানে আপনি আপোষ করেছেন, এবং তারপর আবার বলছেন যে আপনাদের একটা অংশ করছে, তা কারা করছে তাদেরকে জনগণের সামনে এক্সপোজ করেন না কেন? কি বলতে চান আপনারা? আপনারা যা খুশি তাই করবেন, আর এই দেশের মানুষ সেটা মেনে নেবে? এত সোজা না রাজনীতি, এত সোজা না। নতুন কিছু করতে চাই, শব্দগুলো খুব সহজ, নতুন কিছু করতে চাই, 4টা মাত্র শব্দ, কিন্তু এটা বাস্তবায়ন করা 4 জীবনেও সম্ভব কিনা ভেবে দেখেন। অন্তত আপনাদের মতো মানুষের জন্য তো 100 জীবনেও সম্ভব না, যারা নাকি শুরুতেই গড্ডালিকা প্রবাহে গা ভাসানোর জন্য উঠে পড়ে লাগে। আপনি হিসাব করে বলে দিচ্ছেন যে গাড়ি 50টা নাকি আপনার আত্মীয় স্বজন নিয়ে আসছে। ভাই আপনার আত্মীয় স্বজনের ঠিকুজি অলরেডি আমরা পেয়ে গেছি। আপনার দাদার কত শতাংশ জমি ছিল, আপনার বাবার কত শতাংশ জমি আছে, আপনার কয় ভাই কয় বোন, আপনার ভাগে কতটুকু আছে, আপনার কোন আত্মীয়র কি আছে, সব ঠিকুজি এখন কেবল আমার কাছে না, এই পাবলিক ডোমেইনে এখন পাওয়া যাচ্ছে। আর নিজেকে জমিদার বলার চেষ্টা করেন না, আপনি জমিদার নন। আপনার টোটাল পঞ্চগড়েই জমিদার তো নাই, আপনি কিভাবে জমিদার করবেন? এইভাবে কথা বলবেন না, নিজেকে উন্নত ক্লাসে উঠানোর চেষ্টা করবেন না। মানুষের প্রতিনিধি হওয়ার জন্য জমিদার হওয়ার দরকার নাই, মানুষের প্রতিনিধি হলে ওই মাঠের মানুষ হওয়ার দরকার আছে। আমি খুবই হতাশ, সার্জিসকে নিয়ে হতাশ, সার্জিসের কথাবার্তা নিয়ে হতাশ, এবং সার্জিসের কথাবার্তা যাদের দিকে ইঙ্গিত করছে তাদেরকে নিয়ে হতাশ। প্রিয় দর্শক, আপনি হতাশ হবেন কি আশাবাদী হবেন সেটা আপনার ব্যাপার, আমি আমার কথা বললাম। ভালো থাকবেন আপনারা, আল্লাহ হাফিজ।